আজকে আমরা ক্লাস 12 এর তড়িৎচুম্বক চ্যাপ্টারটি পার্ট 9 এর ক্লাস করব। এই ক্লাসে আজকে আমরা শিখব যে চুম্বক ক্ষেত্রে আহিত কণার উপর ক্রিয়াশীল বল এবং আহিত কণার গতিপথ কেমন হয়। তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু কি? চুম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বল। এর আগের ক্লাসে আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রগুলো জেনেছিলাম বা পরিক্রমণ সূত্রের প্রয়োগ জেনেছিলাম। চুম্বক ক্ষেত্রে আহিত গতিশীল চুম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বল। এটা সম্পর্কে জানবো। অর্থাৎ কি জানো? অর্থাৎ একটি চুম্বক ক্ষেত্রে আহিত কণা যদি গতিশীল থাকে দেখানো যায় তার উপর বল ক্রিয়া করে। কতটা বল ক্রিয়া করে আমরা দেখাতে পারি যে বি মানের সুষম চুম্বক ক্ষেত্রে বি মানের সুষম চুম্বক ক্ষেত্রে কিউ মানের আহিত কণা ভি বেগে গতিশীল থাকলে আহিত কণার উপর ক্রিয়াশীল বল এফ সমান হয় কিউ ভিবি সাইন থিটা। এটা কোথা থেকে এলো? এই যে সূত্রটা, এটা আমাদের আপাতত কোনো প্রতিষ্ঠা করতে হবে না, কিন্তু জানতে হবে একটি আধান চুম্বক ক্ষেত্রে গতিশীল হলেই তার উপর এই বলটি ক্রিয়া করে, এফ এর মান এত হয়, এই যে সমীকরণ অনুসারে। এখন এই যে সমীকরণটা লিখলাম, একটু খেয়াল করে দেখো, এখানে প্রায় সবকটা রাশি আমাদের চেনাশোনা আছে। প্রায় সবকটা রাশি মানে কি কি রাশি চেনা আছে? কিউ মানে যে আধানটি গতিশীল তার মান, ভি অর্থাৎ আধানটি যে বেগে গতিশীল সেটা, বি অর্থাৎ যে চুম্বক ক্ষেত্রে গতিশীল সেটা, তাই না? থিটাটা কি এখানে জানতে হবে। এখানে থিটাটা কি জানো? এখানে থিটাটি হলো আহিত কণার গতিবেগ এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। একটু লিখে দিই, থিটাটা কি? থিটা হচ্ছে আহিত কণার বেগ ও চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। বিষয়টি কেমন? ধরো একটি আহিত কণা এই নীল কলমটার দিক বরাবর গতিশীল, এদিকে গতিশীল, আর ধরো একটি চুম্বক ক্ষেত্র, আগে বলি, ধরো একটি চুম্বক ক্ষেত্রে এই কালো কলমের দিক বরাবর আছে, মানে এই উপরের দিকে আছে, আর একটি আহিত কণা এইভাবে গতিশীল হলো। এই যে মাঝখানের কোণটা, এটা হচ্ছে থিটা। যে আহিত কণাটি চুম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে যে কোণে গতিশীল হয়। যদি আহিত কণাটি এদিকে গতিশীল হতো এরকম হবে, সেক্ষেত্রে কি হতো? আহিত কণার গতিবেগের অভিমুখ এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ একই দিকে হতো, ফলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতো? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতো। যদি এরকম ভাবে গতিশীল হতো, মানে চুম্বক ক্ষেত্রটা যেদিকে আছে আহিত কণাটি তার বিপরীত দিকে গতিশীল হলো, সেক্ষেত্রে কত হতো? সেক্ষেত্রে থিটাটি 180 ডিগ্রি হতো। যদি এইভাবে গতিশীল হতো, দেখো, মানে চুম্বক ক্ষেত্র যেদিকে আছে আহিত কণাটি তার লম্ব দিকে গতিশীল হলে সেক্ষেত্রে থিটা কত ডিগ্রি? সেক্ষেত্রে থিটা 90 ডিগ্রি। অর্থাৎ থিটাটা কি বোঝা গেল? যে আহিত কণার গতিবেগ ও চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এখন এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে, যে তোমাদের মনে জাগতে পারে যে স্যার, আহিত কণার উপর ক্রিয়াশীল বল এফ সমান কিউ ভি বি সাইন থিটা কেন? এটা যদি কিউ ভিবি কস থিটা লিখতাম কি অসুবিধা ছিল, বা কিউ ভিবি ট্যান থিটা লিখতাম কি অসুবিধা ছিল, বা ওসব কথা বাদ দাও, থিটা কেন, যে কিউ স্কোয়ার ভি স্কোয়ার বি স্কোয়ার যদি লিখতাম কি অসুবিধা ছিল? অসুবিধা অনেক কিছুই ছিল। এই যে
একটা আহিত কণাকে চুম্বক ক্ষেত্রে গতিশীল করলে তার উপর কতটা বল ক্রিয়া করে সেটা প্র্যাকটিক্যালি যে মান আসে, মানে প্রকৃতপক্ষে আহিত কণার উপর যে বলটা ক্রিয়া করে তার মান, এবং এই গাণিতিক সমীকরণ থেকে যেটা বের করবে। মানে ধরো তুমি যদি বলতে যে ক্রিয়াশীল বলটা এফ সমানে এই সূত্র অনুসারে পরিবর্তিত হয়, কিউ ভি স্কোয়ার বি ট্যান থিটা। এখন এই মানগুলো বসালে, এই কিউর মান, ভির মান, বির মান, থিটার মান বসালে এফ এর মান যা আসবে সেটা প্র্যাকটিক্যালের সঙ্গে মিলতে হবে, মানে প্রকৃতপক্ষে গতিশীল আহিত কণার উপর সেই পরিমাণ বল ক্রিয়া করতে হবে, কিন্তু দেখা যায় যে সেই বলটা ক্রিয়া করে না, ফলে এই সূত্রটা হবে না। এই সূত্রটা আধানের উপর ক্রিয়াশীল বল সংক্রান্ত সূত্র হবে না, এটাই হবে। আর একটা কথা আমি বলছি যে এটা কিন্তু কেউ হঠাৎ করে বলেনি, এটা পরীক্ষামূলক ভাবে থিওরিটিক্যালি প্রমাণ আছে যে কেন আধানের উপর ক্রিয়াশীল বল কিউ ভিবি সাইন থিটাই ধরবো। আমাদের আপাতত অত বিস্তৃত না জানলেই হবে, আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বা তোমরা যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দাও সেখানে শুধু এটুকুনি জানলে হবে যে একটা আহিত কণাকেই চুম্বক ক্ষেত্রে গতিশীল করলে আহিত কণার উপর ক্রিয়াশীল বল কত হয়, কিউ ভিবি সাইন থিটা। এর পরের গণনাগুলো আমাদের একটু বুঝতে হবে, এইটা একটু জেনে রাখতে হবে যে আহিত কণা গতিশীল হলে এই বলটা ক্রিয়া করে। ফলে দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, কিউ থিটাটা কার মধ্যবর্তী কোণ ছিল, ভি বেগের এবং বি চুম্বক ক্ষেত্রে, তাই তো নাকি? ফলে এই কিউ এটাকে ভিভি সাইন থিটাকে ভি ভেক্টর ক্রস বি ভেক্টর হিসেবেও লেখা যায়। কেন? আমরা জানি দুটি ভেক্টরের ক্রস গুণফল, আমাদের নিশ্চয়ই মনে আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কত হয়, এ বি সাইন থিটা, তাই তো? ফলে এখানে কি হবে দেখো, ভিভি সাইন থিটার পরিবর্তে আমরা ভি ভেক্টর ক্রস বি ভেক্টর লিখলাম। তুমি এখানে বলতে পারতে স্যার এটা কিউ ভেক্টর ক্রস ভি ভেক্টর বললেন না কেন? কেন বললাম না? কারণ এখানে থিটাটি কার মধ্যবর্তী কোণ, ভি এবং বি এর মধ্যবর্তী কোণ, তাই ভি ক্রস বি হলো। আরেকটা কথা হচ্ছে কিউ কিন্তু স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়, ফলে এর মধ্যে এরকম তীর চিহ্ন দেওয়া যায় না। আর একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি গুণ করলে এরকম কোনো সূত্র নেই, শুধু কি হয়ে যাবে 5 গুণ বা 6 গুণ, যে স্কেলার রাশি কত গুণ তত গুণ হবে, এরকম সাইন থিটার কোনো প্রশ্ন আসে না। কখন সাইন থিটার প্রশ্ন আসে, যখন দুটি ভেক্টর গুণ করি। ফলে একটি আধানের উপর ক্রিয়াশীল বলকে যদি ভেক্টর রূপে লিখি, এখানে ভি ক্রস বি লিখলাম, ফলে এদিকটাও ভেক্টর হিসেবে লিখতে হবে এফ ভেক্টর, এফ এর মাথায় ভেক্টর চিহ্ন। এই হলো গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বলের এটি ভেক্টর রূপ, এটা স্কেলার রূপ। একটা আধান চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে এই বলটি ক্রিয়া করে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয় যে একটি নিউট্রন কণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর কত বল ক্রিয়া করবে। দেখো নিউট্রন কণা, ইলেকট্রন প্রোটন, সেই নিউট্রন কণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে কি হবে, নিউটনকে এন দ্বারা লেখা হয়, চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে ক্রিয়াশীল বল কত হবে, দেখো ক্রিয়াশীল বল হবে 0। কেন 0 হবে বুঝতে পারছি নিশ্চিত? নিশ্চয়ই বুঝতে পেরেছো। কেন? যে আমরা জানি কণার ওপর কখন বল ক্রিয়া করে, এই বলটা কখন ক্রিয়া করে, যখন কণাটি আহিত, মানে আহিত কণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে এই বলটা ক্রিয়া করবে। এখন নিউটন অনাহিত কণা, নিউটনের কোনো চার্জ নেই, আধান শূন্য, ফলে নিউটন চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে নিউট্রন কণা তার উপর কোনো বল ক্রিয়া করবে না। অর্থাৎ অনাহিত কণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর কোনো চুম্বক বল ক্রিয়া করে না, এই বলটাকে চুম্বক বল বলে। আমি একটু ব্র্যাকেটে লিখে দিই, এই যে বল ক্রিয়াশীল বল বা এটাকে কি বলে, চুম্বক বল। কেন চুম্বক বল? কারণ চুম্বক ক্ষেত্রের জন্য এই বলের সৃষ্টি হয়েছে। জানো যদি আহিত কণাটি, যদি একটি আহিত কণা চুম্বক ক্ষেত্রে স্থির থাকে, আহিত কণা চুম্বক ক্ষেত্রে স্থির থাকে, এইটা থেকে তোমাদের প্রশ্ন দেয় যে এবার যেটা শিখছি, চুম্বক ক্ষেত্রে এমসিকিউ, চুম্বক ক্ষেত্রে স্থির থাকে, আহিত কণা চুম্বক ক্ষেত্রে স্থির থাকলে তখন এফ এর মান 0 হবে। কেন? স্থির থাকা মানে কি, বেগের মান 0 হলো, আর বেগ 0 হলে কোনো বল ক্রিয়া করবে না। এইটা যেন মাথায় থাকে যে একটি আহিত কণা চুম্বক ক্ষেত্রে স্থির থাকলে তার উপর কোনো বল ক্রিয়া করে না। কখন বল ক্রিয়া করে? আহিত কণাটি যখন কেবলমাত্র চুম্বক ক্ষেত্রে গতিশীল
তাই বলা যায় আয়তঘন চুম্বক ক্ষেত্রে স্থির থাকলে তার উপরও কোনো বল ক্রিয়া করে না। বুঝা গেল? তোমাদের এখানে প্রশ্ন দেয় যে চুম্বক ক্ষেত্রে স্থির আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত? চুম্বক ক্ষেত্রে স্থির আধানের উপর ক্রিয়াশীল বল কত আসবে? 0। এই যে সমীকরণ দেখে আমরা বুঝতে পারছি, কারণ বেগ 0। এই যে সমীকরণটা আমরা বের করলাম যে আয়তকণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে কত বল ক্রিয়া করে, সেই সমীকরণ থেকে অসংখ্য ধরনের সমস্যার সমাধান আমরা করব। আমরা তো প্রকৃতপক্ষে কি বের করব, যে আয়তকণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার গতিপথটা কেমন হবে, কিন্তু সেটা শিখবো পরে। আগে এই যে সমীকরণ থেকে না আমরা চুম্বক ক্ষেত্রের সংজ্ঞা জানবো, মানে বি যেটা লিখছিলাম এতদিন ধরে, বায়োসাভার্ট সূত্র থেকে লিখেছিলাম, পরিক্রমণ সূত্র থেকে বি নির্ণয় করেছিলাম, চুম্বক ক্ষেত্র তার একক জেনেছিলাম টেসলা বা গাউস, সেগুলো সম্পর্কে জানবো যে বি কি, বি এর অভিমুখ কিভাবে নির্ণয় করা যায় এই সমীকরণ থেকে, বা বি এর একক 1 টেসলা কিভাবে সংজ্ঞা দেওয়া যায় এই সমীকরণ থেকে, সেগুলো একটু বুঝবো। আরো একটি গুরুত্বপূর্ণ সমীকরণও শেষের দিকে প্রতিষ্ঠা করবো, সেটা করছি, কিন্তু তার আগে আমরা এই সমীকরণ থেকে প্রথমে বি এর মান বা অভিমুখ কোন দিকে হয় প্রথমে জানি যে বি এর অভিমুখ কোন দিকে হয়। একটি স্থানে চুম্বক ক্ষেত্র রয়েছে, সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ না আমরা এই সূত্র থেকে নির্ণয় করতে পারি। কোন সূত্র? আয়তকণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর ক্রিয়াশীল বল সংক্রান্ত সূত্র নির্ণয় করব। আগে এই সূত্রটা একটু পাশে লেখা থাক, বারবার কাজে লাগবে তো। এফ সমান কত? কিউ ভিবি, আচ্ছা ওখানে লিখি, এখানে লিখলে আমি দেখতে অসুবিধা হতে পারে। এফ সমান কত লিখলাম? কিউ ভিবি সাইন থিটা। এই সূত্রটা খুবই কাজে লাগবে, বারবার আসবে। বাকিটা আমি মুছে দিই। আমরা প্রথমে শিখবো যে এই সূত্র থেকে, এই যে সূত্রটা আমরা শিখলাম, এই সূত্র থেকে কি বের করব? চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করব। দেখ কিভাবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করছি। তাহলে আমরা প্রথম বের করছি চুম্বক ক্ষেত্রের অভিমুখ। অভিমুখ মানে বি ভেক্টরের অভিমুখ বের করব। ওই সূত্রটা থেকেই অভিমুখটা বের করা যাবে। কেমন? দেখো এই সূত্রটা লেখা আছে, বলছিলাম এই সূত্রটা থেকেই সবকিছু আসবে। সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি করে আসবে দেখো, কিউ ভিবি সাইন থিটা। তো যদি দেখো ওই সূত্রে যদি থিটার মান 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, থিটার মান 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে এফ এর মান কত হচ্ছে না? এফ এর মান দেখো কত হচ্ছে, কিউ ভিবি সাইন, কিউ ভিবি সাইন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, সাইন 0 মানে 0, অর্থাৎ 0 হলো। অর্থাৎ একটি আধান চুম্বক ক্ষেত্রের দিকে 0 ডিগ্রি মানে কি, এই যে বলছিলাম শুরুতেই, চুম্বক ক্ষেত্রের এদিকে এবং আয়তকণাটিও একই দিকে যদি গতিশীল হয়, সেক্ষেত্রে আমরা থিটা কত ডিগ্রি বলতে পারি? থিটা 0 ডিগ্রি। অর্থাৎ একটি আয়তকণা চুম্বক ক্ষেত্রের দিকে বা 180 ডিগ্রি হলেও একই ঘটনা ঘটবে। দেখো 180 ডিগ্রি মানে কি, চুম্বক ক্ষেত্র যেদিকে আছে তার বিপরীত দিকে যদি গতিশীল হয়, তাহলে আহিত কণাটির উপর ক্রিয়াশীল বল কত হয়? 0 হয়। এখান থেকে আমরা বলতে পারি যে ধরো তোমার এই বোর্ডে একটা চুম্বক ক্ষেত্র, বোর্ডের তলে একটি চুম্বক ক্ষেত্র আছে। এখন চুম্বক ক্ষেত্রের অভিমুখটা উপরের দিকে হতে পারে, বাঁ দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, নিচে হতে পারে, তির্যক ভাবে যে কোনো দিকে হতে পারে চুম্বক ক্ষেত্র। আমরা কি করে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা নির্ণয় করব? এখানে কি করব যেন, একটা আয়ত কণাকে বিভিন্ন দিকে ছুঁড়ে ছুঁড়ে দেখবো। ধরো আয়ত কণাটিকে একবার এদিকে ছুঁড়লাম, একবার এদিকে ছুঁড়লাম, একবার এদিকে ছুঁড়লাম, বিভিন্ন দিকে বোর্ডের তলায় বিভিন্ন দিকে ছুঁড়ে ছুঁড়ে দেখবো যে কোনো একদিকে ছুঁড়লে ক্রিয়াশীল বলের মান 0 হচ্ছে, বা কোনো একদিকে গতিশীল করলে ক্রিয়াশীল বলের মান 0 হচ্ছে। আর আমরা জানি, সূত্র থেকে জানি যে থিটা 0 ডিগ্রি হলে তবেই ক্রিয়াশীল বল 0 হয়। মানে আমি বলতে পারি ধরো এদিকে, এই যে এই দিকটা গতিশীল করে দেখলাম ক্রিয়াশীল বল 0 হয়েছে, মানে এই দিকটা চুম্বক ক্ষেত্রের দিক অবশ্যই করে হয় দিক নয় বিপরীত দিক। কারণ বেগের দিক এদিকে হয়েছে, অথচ ক্রিয়াশীল বল 0 হবে কখন? যখন বির দিক এদিকে হবে বা বিপরীত দিকে কোনো দিকে হবে। কারণ আমি জানি থিটা 0 ডিগ্রি হলে তবেই ক্রিয়াশীল বল 0 হয়।
এখন আমি একটা আধানকে এদিকে গতিশীল করে দেখলাম ক্রিয়াশীল বল শূন্য হচ্ছে, মানে নিশ্চয়ই এদিকটা চুম্বক ক্ষেত্রের দিক আছে, বা বিপরীত দিকটা হয়তো এইদিকে চুম্বক ক্ষেত্রের দিক আছে, কারণ আমি জানি চুম্বক ক্ষেত্রের দিকে বা বিপরীত দিকে গতিশীল করলে ক্রিয়াশীল বল শূন্য হয়। তাই বলা হচ্ছে আমাদের কোনো একটি স্থানে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে বললো, চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করতে বললো। তখন আমরা কি করবো যেন, আমরা আহিত কণাকে চুম্বক ক্ষেত্রে বিভিন্ন দিকে ছুঁড়ে দেখবো কোন দিকটা ছুঁড়লে ক্রিয়াশীল বল শূন্য হচ্ছে। বলবো যেদিকে ছুঁড়লে ক্রিয়াশীল বল শূন্য হচ্ছে, বলবো সেই দিকটি হলো চুম্বক ক্ষেত্রের দিক, অথবা তার বিপরীত দিকটি হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। সেদিকটি হতে পারে অথবা তার বিপরীত দিকটি চুম্বক ক্ষেত্রের অভিমুখ হবে। এই সূত্র থেকেই আমরা বলে দিতে পারি। তাহলে আমরা কি লিখবো, যে অর্থাৎ এই সমীকরণ থেকে বুঝতে পারছি, অর্থাৎ আহিত কণাটিকে চুম্বক ক্ষেত্রে যেদিকে গতিশীল করলে, বিভিন্ন দিকে গতিশীল করে দেখতে হবে, যেদিকে গতিশীল করলে ক্রিয়াশীল বল কি হয়, ক্রিয়াশীল বল শূন্য হয়, সেই দিকটি বা তার বিপরীত দিকটি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। অভিমুখ নির্দেশ করে, বুঝে গেল? যেদিকে গতিশীল করলে বল শূন্য হচ্ছে সেদিকটা বা তার বিপরীত দিকটি চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। তাহলে আমরা ওই সূত্রটা থেকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করতে পারলাম। এবার আমরা কি করব, বি এর মান জানবো, কোন একটি স্থানে বি এর মান কতটা হয় ওই সূত্র থেকেই পাবো। দেখো কিভাবে পেতে পারি, ওই সূত্র থেকে। ছবিটা মুছে দিই। এবার আমরা শিখবো কি, বি এর মান ওই সূত্র থেকে আসবে। কি করে আসছে দেখো, সূত্রটাই লেখা আছে, থিটা 90 ডিগ্রি হলে আর কিউ সমান 1 ভি সমান 1 হলে কি হচ্ছে দেখো তো, মানে থিটার মান 90 ডিগ্রি বসাবো। থিটা 90 ডিগ্রি মানে আমরা জানি যে আহিত কণাটি চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল। চুম্বক ক্ষেত্রের অভিমুখ যদি এদিকে হয়, আহিত কণাটি এভাবে গতিশীল হবে। থিটা 90 ডিগ্রি। কিউ 1 মানে কি, আধানের মান একক হবে। মানে আমরা যদি এসআই পদ্ধতিতে গণনা করি 1 কুলম আধানের কথা ভাববো, আর যদি সিজিএস পদ্ধতিতে হিসেবে গণনা করি তাহলে 1 স্ট্যাট কুলম্বের কথা ভাববো। আর ভি1 মানে কি, একক বেগে মানে কি 1 মিটার পার সেকেন্ড বেগে বা 1 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে। দেখো কি হচ্ছে, আধানের উপর বল হলে এফ এর মান কত হচ্ছে, এফ সমান হচ্ছে, এই সূত্রে বসালে কিউর মান 1 বসিয়েছি, ভি এর মান 1, আর থিটার মান 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি, sin 90 মানে 1, ফলে ভি এর এফ এর মান কত হয়ে যাচ্ছে, বি এর সঙ্গে সমান। অর্থাৎ কি বলতে পারি বলো তো, বলতে পারি যে একটি একক আধানকে বলা হয় একক ধনাত্মক আধান, পজিটিভ আধান। একক ধনাত্মক আধানকে, এই যে কেন কিউর মান 1 বলে, একক ধনাত্মক আধানকে একক বেগে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে নিক্ষেপ করলে বা লম্বভাবে গতিশীল করলে আধানটির উপর যে পরিমাণ চুম্বক বল ক্রিয়া করে, যতটা চুম্বক বল ক্রিয়া করবে সেটাই হবে ওই স্থানের চুম্বক ক্ষেত্রের মান। কি বুঝলে জানি না, আরেকটু বোঝার চেষ্টা করি একটা উদাহরণ দিয়ে। দেখো খুব সহজে বুঝতে পারবো আশা করা যায়। যে আমি একটা 1 কুলম আধান নিলাম, কি করেছি, একটি 1 কুলম আধানকে 1 মিটার পার সেকেন্ড বেগে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল করেছি। করলে তার উপর দেখলাম যে বল কত ক্রিয়া করছে, 5 নিউটন। 1 কুলম আধানকে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলে তার উপর কত বল ক্রিয়া করছে, 5 নিউটন। ফলে আমরা বলতে পারি ওই স্থানে, যে স্থানে 1 কুলম আধানকে গতিশীল করেছিলাম সেই স্থানের চুম্বক ক্ষেত্রের মান 5 একক। কারণ আধানের উপর ক্রিয়াশীল বলের মানই যা হবে সেটা হবে ওই স্থানের চুম্বক ক্ষেত্রের মান।
ফলে আমি বলতে পারি ওই স্থানে চুম্বক ক্ষেত্রের মান কত, 5 একক। আর চুম্বক ক্ষেত্রের একক কি জানি, টেসলা। তাই এসআই পদ্ধতিতে তাই বলবো ওই স্থানে যেহেতু 5 নিউটন বল ক্রিয়া করছে, তাই ওই স্থানে চুম্বক ক্ষেত্র হলো 5 টেসলা। ফলে দেখো আমরা এই যে সূত্রটা এফ সমান কিউ ভিবি সাইন থিটা, এই সূত্র থেকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ যেমন নির্ণয় করতে পারছি, চুম্বক ক্ষেত্রের মানও নির্ণয় করতে পারলাম। সংজ্ঞাটা লিখে দিলাম না, তোমরা পারবে যে একক ধনাত্মক আধান একক বেগে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হলে ওই আধানটার উপর যতটা বল ক্রিয়া করবে, যত মানের বল ক্রিয়া করবে, সেটাই হবে ওই স্থানের চুম্বক ক্ষেত্রের মান। এবার আমরা শিখবো এই সূত্রটা থেকে কি নির্ণয় করা শিখবো বি এর একক। বি এর একক আমরা জানি সবাই, বি এর একক কি জানি, বি এর একক জানি টেসলা। আমরা সেটাকে আরেকটু বিস্তৃতভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো এই সূত্র থেকে। এবার শিখবো বি ভেক্টরের একক। যদিও আমরা জানি এর একক কি হয়, এসআই পদ্ধতিতে হয় টেসলা। এক টেসলার সংজ্ঞা শিখবো, শুধু টেসলা জেনেছিলাম, টেসলা আর সিজিএস পদ্ধতিতে গাউস শুধু জেনেছিলাম। আমরা এক টেসলা চুম্বক ক্ষেত্র বলতে ঠিক কতটা চুম্বক ক্ষেত্র বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করবো। কি জানো, এই যে সূত্র আমরা শিখেই ফেললাম আগে থেকে, যে থিটা 90 ডিগ্রি হলে থিটার মান 90 ডিগ্রি, আর কি কিউর মান 1 আর ভি এর মান 1 হলে এফ সমান কত হচ্ছে, এফ সমান বি হচ্ছে, তাই তো নাকি? দেখো এই সূত্র থেকে দেখলাম আমরা। অর্থাৎ আমরা কি বলতে পারি বলে তো, আমরা বলতে পারি যে যদি একটি একক ধনাত্মক আধানকে, বা যদি বলবো না, বলবো একটি একক ধনাত্মক আধানকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে, কেন থিটাটা বারবার কাটাকুটি হয়েছে, সুন্দর করে থিটা দিই, থিটা কি আরো একবার বলি যে একটি একক ধনাত্মক আধানকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল, একক বেগে গতিশীল করলে আধানের উপর যদি দেখি যে 1 নিউটন বল ক্রিয়া করছে, এফ এর মান বি এর সঙ্গে সমান, যদি দেখি যে বলের মান 1 নিউটন, তাহলে ওই স্থানের চুম্বক ক্ষেত্রকে আমরা কি বলতে পারি, 1 টেসলা। বুঝে গেল যে একক ধনাত্মক আধান একক বেগে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল করলাম কোনো একটি স্থানে, করে দেখলাম যে ওই আধানটির উপর 1 নিউটন বল ক্রিয়া করছে। যদি দেখি যে 1 নিউটন বল ক্রিয়া করছে, তাহলে ওই স্থানের চুম্বক ক্ষেত্রকে কি বলবো, যে ওই স্থানে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 1 টেসলা। বোঝা গেল, 1 টেসলা। আমি আর সংজ্ঞা লিখে দিলাম না, তোমরা লিখতে পারবে। তাহলে বি এর অভিমুখ জানলাম, বি এর মান জানলাম, বি এর এককের সংজ্ঞা জানলাম, 1 টেসলার সংজ্ঞা। এবার আমরা শিখবো বি এর মাত্রা, বি ভেক্টরের মাত্রা নির্ণয় করার চেষ্টা করব। মাত্রা সূত্র থেকেই আসবে। কোন সূত্র থেকে? ক্রিয়াশীল বলের সূত্র থেকে। কিভাবে দেখো, ওই সূত্রটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে না, এই সূত্রটা বললাম ক্লাসের শুরুতেই বলছিলাম। দেখো পুরো বোর্ডটা পরিষ্কার করে নেই। আচ্ছা, বি এর মাত্রা নির্ণয় করা শিখব। খুব সহজে নির্ণয় করা যাবে। কেন? আমরা এই সূত্র থেকে জানি যে আহিত কণার উপর ক্রিয়াশীল বল এফ সমান কত হয়, কিউ ভিবি সাইন থিটা। ফলে বি এর মাত্রা কি আসবে, বি সমান লিখতে পারি, দেখো এফ বাই কত, এফ বাই কিউ ভি বি, আবার বি লিখলাম কেন, কিউ ভি সাইন থিটা। হলো, এই কটি রাশির মাত্রা যা হবে বি এর মাত্রা তাই হবে। এখন সাইন থিটার মাত্রা কি? সাইন থিটার কোনো মাত্রা থাকে না, সাইন থিটা মাত্রাহীন। কেন বলতে পারবে কেউ? আচ্ছা, এটা শেষে বলছি। সাইন থিটা মাত্রাহীন, তোমরা ভাবতে থাকো যে সাইন থিটার কেন মাত্রা থাকবে না। বি সমান কি হবে, বি এর মাত্রা তাহলে এফ বাই কিউ ভি এর মাত্রা যা তাই। এখন এফ এর মাত্রা কত, বলের মাত্রা এম এল টি মাইনাস 2। বলের মাত্রা আমরা সবাই জানি, অনেকবার ছোটবেলা থেকে শিখছি। আধানের মাত্রা কত, আই টি, আর এটা ভি, তো বি লিখলাম, বললে না কিছু, ভি ও তোমরা বলবে কি করে, ওপরে আছে তো। আচ্ছা, বেগের মাত্রা কত হবে, এল টি মাইনাস 1।
দেখো আধানের মাত্রা আইটি বসালাম, বেগের মাত্রা এলটি -1 বসালাম, বসালে এটা সরল করলে কি আসছে, সরল করলে আসছে এম, এই এল কেটে যাচ্ছে, থাকছে না, এইটি কেটে যাচ্ছে, থাকছে না, আইটা উপরে উঠবে, এম I⁻⁻1 T⁻²। দেখো ঠিক লিখেছি কিনা দেখে নাও তো, এম এল কেটে গেল উপর নিচে, তলার দুটো টি কেটে যাচ্ছে, আইটা উপরে উঠছে, তাই না? এই হয়ে গেল কার মাত্রা, বি এর মাত্রা। হ্যাঁ বলো সাইন থিটার মাত্রা কেন থাকে না, বুঝতে পেরেছো? কারণ দেখো সাইন থিটা, ধরো সাইন 20 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এর মান কি হয়, একটা সংখ্যা আছে, 1/2, 1/3, 1 √3/2, তাই না, 1/√2, ফলে এটি একটি সংখ্যা, এর কোনো মাত্রা তো থাকবে না। থিটার তাই মাত্রা নেই, আর সাইন থিটার মাত্রা, সাইন থিটা মাত্রাই নয়, সাইন থিটা মানে একটি মান, ফলে এর কোনো মাত্রা থাকে না। দেখো আমরা তাহলে বি এর মাত্রাও বের করে ফেললাম। এখানে একটু বুঝতে হবে যে আহিত কণার উপর যে বলটা ক্রিয়া করে, একটা আহিত কণাকে চুম্বক ক্ষেত্রে গতিশীল করলে তার উপর চুম্বক বল ক্রিয়া করে, তো সেই চুম্বক বলের মান আমরা যেটা নির্ণয় করলাম সেটা তো এটা হয়, চুম্বক বলের অভিমুখটা কোন দিকে হয় সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। এবার তাহলে আমরা শিখবো কি, চুম্বক বলের অভিমুখ। উপরে এটা মুছে না, সাইন থিটা একটি সংখ্যা বলে ওর কোনো মাত্রা থাকে না। দেখো না সাইন থিটার মান কিছু একটা বসা, দেখো শুধু কি আসবে, সংখ্যায় আসবে। হ্যাঁ কি শিখবো এবারে, চুম্বক বলের অভিমুখ। অভিমুখ নির্ণয় করার চেষ্টা করব। কিভাবে করব, আমরা এই সূত্রটা আগে লিখি। আমরা যে সূত্রটা শিখেছিলাম, এফ সমান কত হয়, কিউ ভিবি সাইন থিটা। এটাকে ভেক্টর হিসেবে লিখলে এফ সমান হয় কিউ ভি ক্রস বি। ক্লাসের শুরুতেই বলছিলাম ভেক্টর রূপ। এর মানে কি, এফ কিউ তো স্কেলার রাশি, ফলে এফ এর অভিমুখ ভি এবং বি এর অভিমুখের উপর নির্ভর করবে। মনে আছে ভি আর বি অর্থাৎ দুটো ভেক্টর, মনে করে দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, দুটি ভেক্টরের ক্রস গুণ করলে আরো একটি নতুন ভেক্টর আসে, তার অভিমুখ কোন দিকে হয়, এ এবং বি যে তলে থাকে তার লম্ব দিকে হয়। বিষয়টি কেমন আমরা ক্লাস 11-এ শিখেছিলাম, কেমন দেখো, এই হচ্ছে আমাদের কালো কলমটা কি বোঝাচ্ছে, বি এর অভিমুখ, এটা কি বোঝাচ্ছে, ভি এর অভিমুখ। তুলে সেটা এরকম ভাবে আঁকছিলেন তো, আচ্ছা এইভাবে দেখেন, এটা কি বি এর অভিমুখ, আর এটা ধরো ভি এর অভিমুখ, এই তো গতির অভিমুখ। তাহলে ক্রিয়াশীল বলের অভিমুখটা কোন দিকে হবে, ভি আর বি যে তলে আছে, এটা তো এই বোর্ডে এরকম তলে আছে, বোর্ড যেভাবে আছে এই তলে আছে উলম্ব তলে, তার লম্ব দিকে, তার লম্ব দিক কোনটা হয়, তার লম্ব দিক হবে দেখো এই লাল কলমের খালিটা দিয়ে দেখায়, লাল কলমটা দিয়ে এদিকে হবে, হয় এদিকে তোমাদের দিকে অথবা আমার দিকে, এটাই হবে কি চুম্বক ক্ষেত্রের অভিমুখ। না ভুল বললাম, চুম্বক ক্ষেত্রে আহিত কণার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ বা এফ এর অভিমুখ। তাহলে কোনটা কি রাশি বোঝাচ্ছে আরেকবার দেখো তো, এটা কি বোঝাচ্ছে বি, এটা কি ভি, এটা হবে এফ, হয় এদিকে হবে অথবা এদিকে হবে। কি করে বললাম যে এফ ভি আর বি যে তলে থাকে তার লম্ব দিকে হয়, আমরা ক্রস গুণফল করে যে ভেক্টরে শিখেছিলাম ক্রস গুণফল, তার অভিমুখ শিখেছিলাম যে একটি ডান পাকের স্ক্রু, নিয়ম অনুসারে ডান পাকের স্ক্রু ঘোরালে এ থেকে বির দিকে স্ক্রু এর গতির অভিমুখ যেদিকে হয়, আহিত কণার গতির অভিমুখও সেদিকে, ক্রিয়াশীল বলের অভিমুখও সেই দিকেই হবে। বা এই দুটো ভেক্টর ক্রস গুণ করলে একটা এখানে স্ক্রু বসিয়ে ঘোরাবে, কিরকম বিষয়টি দেখো, ধরো এরকম ভাবে অনুভূমিক তলে নিয়ে, এটা উলম্ব তলে নিচ্ছিলাম, এটা অনুভূমিক তলে, এটা ধরো বি এটা ভি, তাই তো নাকি, তাহলে বি আর ভি এর লম্ব দিক কোনটা হবে, হয় উপরের দিক অথবা নিচের দিক। এখন কোন দিকটা নেব, এখানে একটা আমরা স্ক্রু বসাবো, স্ক্রু বসিয়ে ভি থেকে বি এর দিকে ঘোরাবো, কারণ ভি ক্রস ভি, ভি থেকে বি এর দিকে ঘোরালে দেখো স্ক্রুটা এরকম ভাবে আস্তে আস্তে প্যাঁচ দিলে কি হয়, জলের বোতলের যে ঢাকনাটা থাকে তাকে যদি এরকম ভাবে প্যাঁচ দেওয়া হয় কি হবে, আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করবে, অর্থাৎ অভিমুখটা কি হবে, এরকম নিচের দিকে হবে। আবার যদি এটা ঘুরে থাকে এরকম থাকে, দেখো এটা বি এটা ভি, বোঝা গেল, তখন ভি ক্রস বি, আচ্ছা এটা ভুল বলছিলাম আগেরটা, এটা ভুল বলে ফেলেছি, খেয়াল করে দেখো, এটাকে আমরা বি ধরেছিলাম, এটা ভি, তাহলে ভি ক্রস বি, ভি ক্রস বি করলে কি হবে, ভি থেকে বি এর দিকে ঘোরাও, ভি এরকম ভাবে ঢাকনাটা এইভাবে ঘোরালে কি হবে, ওপরের দিকে উঠবে এরকম। আর যদি এরকম ভাবে থাকতো, অর্থাৎ বিটা এদিকে ভিটা এদিকে থাকতো, যদি থাকতো, থাকতেই তো পারে,
তখন ভি ক্রস বি করলে দেখো, ভি ক্রস বি করলে এরকম, ভি এদিকে বি এদিকে, ভি ক্রস বি মানে কি ভি থেকে বির দিকে ঘুরবে ঢাকনা, এইভাবে ঘোরাও, এইভাবে ঘোরালে কোন দিকে, ভিতরে প্রবেশ করছে মানে নিচের দিকে হবে। এটা আমরা শিখেছিলাম ডান পাকের স্ক্রু দিয়ে। তাই আমরা বলছি যে এখানেও তাই, এফ এর অভিমুখ কোন দিকে হবে, ভি আর বি যে তলে থাকবে তার লম্ব দিকে। মানে যেমন দেখো, ধরো এটা হচ্ছে ভি এর অভিমুখ আর এটা হচ্ছে বি এর অভিমুখ। আচ্ছা, এটা কার অভিমুখ, এটা হচ্ছে বি এর অভিমুখ। চুম্বক ক্ষেত্র ভেক্টর প্রত্যেকটা আলাদা আলাদা কালি দিয়ে দেখায়। এটা কার অভিমুখ, এটা হচ্ছে ভি এর অভিমুখ। তাহলে ভি ক্রস বি করলে কি হবে, দেখো এখানে একটা স্ক্রু বসিয়ে ভি থেকে বির দিকে ঘোরাও, বা তোমার জলের ছিপি ঢাকনাটা ঘোরালে দেখো উপরের দিকে উঠবে, ভি ক্রস বি করলে উপরের দিকে উঠছে তো। ফলে আমরা অভিমুখটা কোন দিকে দেখাবো, দেখো অভিমুখটা এই উপরের দিকটা, এখান থেকে উপরের দিক মানে এরকম দেখানো উচিত। তাই এরকম ভাবে তো আমরা আঁকতে পারি না, এই দেখি এটা হচ্ছে এফ এর অভিমুখ। বুঝে গেল, ভি আর বি যে তলে থাকে তার লম্ব দিকে। একটু খেয়াল রেখো, এটা একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। দেখো আমি আরো একবার এই কলমগুলো দিয়ে দেখাই। এটা ছিল কি, আমরা প্রথম থেকে যেটা দেখাচ্ছিলাম, এটা বি এর অভিমুখ, কালো কলমটা, নীল কলমটা কি ভি এর অভিমুখ। তাহলে এফ এর অভিমুখ হয় এদিকে হবে অথবা এদিকে। এখন যেদিকেই হোক, ধরো এদিকে হলো, দেখো ভি এর সঙ্গে এফ, এই যে ভি, এটা ভি ছিল, ভি এর সঙ্গে এফ বা বি এর সঙ্গে এফ, ভি আর এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, বি আর এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থাৎ কি বলতো, অর্থাৎ চুম্বক ক্ষেত্রে আহিত কণার উপর যে বলটা ক্রিয়া করছে সেটা সর্বদা বি এবং ভি উভয়ের সঙ্গে লম্ব থাকে। এফ ভেক্টর সর্বদা কি হয়, বি ও ভি এর সঙ্গে লম্ব ভাবে থাকে। আর এর অভিমুখটা নির্ণয় করলাম, কিভাবে নির্ণয় করবো এফ এর অভিমুখ, বি, ভি ও বি যে তলে থাকে তার লম্ব দিকে এফ এর অভিমুখ হয়। এই হলো আমাদের চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্ণয় করা শিখলাম। চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিবেগের অভিমুখ নির্ণয় করা শিখলাম। এবার আমাদের এটা পরিষ্কার করে নাও যে একটি আধান চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর যে বলটা ক্রিয়া করছে সেই বলের অভিমুখ কোন দিকে হবে, বি এর সঙ্গেও 90 ডিগ্রি কোণ করবে, ভি এর সঙ্গেও 90 ডিগ্রি কোণ করবে। অর্থাৎ উভয় ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি করে কোণ করে থাকবে। আমাদের এখানে একটা প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলে দেখাও চুম্বক বল দ্বারা কৃতকার্য শূন্য। চুম্বক বলকে কার্যহীন বল বলে, আমরা সেটা একটু দেখাবো। দেখো চুম্বক বলের অভিমুখ বের করলাম, এবার শিখবো চুম্বক বল কার্যহীন বল। কি করে দেখাবো চুম্বক বল কার্যহীন বল, কি বিষয়টি জানো, কার্য আগে বলো, কার্য কি করে পরিমাপ করে, আমরা কোনো বল করতে কৃতকার্য পরিমাপ করি, আমরা পড়েছিলাম তো যে কৃতকার্য মানে কি, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তাহলে আমরা বলি প্রযুক্ত বল কার্য করেছে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, আর যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে, বা আরো সহজ কথায় বলতে পারি যদি বল প্রয়োগ করার ফলে বস্তুর স্মরণ ঘটে, তাহলে আমরা বলতাম প্রযুক্ত বল কার্য করেছে। আর বল কর্তৃক কৃতকার্য আমরা মাপতাম কি করে, বল কর্তৃক কৃতকার্য আমরা মাপতাম কৃতকার্য ডব্লু সমান বল ইন্টু স্মরণ, বল এবং স্মরণের ডট গুণফল কৃতকার্যের সঙ্গে সমান হয়, এটা আমরা জেনেছিলাম। এখন একটি আধানকে, খেয়াল করে দেখো আমি যুক্তিগুলো দিই, একটি আধানকে চুম্বক ক্ষেত্রে গতিশীল করলে আমাদের বের করতে হবে কোন বল কার্য করছে, চুম্বক বল কতটা কার্য করছে। মানে একটি আধান চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলেই তার উপর বল ক্রিয়া করবে, আর বল ক্রিয়া করলে কি হবে, বলটি কার্য করবে, কতটা কার্য করবে সেটা আমরা বের করব। চুম্বক বল কর্তৃক কৃতকার্য, এই জন্য লেখা হয়েছে দেখাও চুম্বক বল কার্যহীন বল। সে দেখাচ্ছে কোন কণার গতির অভিমুখ, কণার গতির বা বেগের বলি, বা বেগের অভিমুখ ও স্মরণের অভিমুখ
অভিমুখ একই দিকে হয়। এ আবার কি কথা? আসলে কি বলতো, একটি কণাকে গতিশীল করলে তার বেগের অভিমুখ যেদিকে, সরণের অভিমুখও সেদিকে হয়। আমরা শিখেছি ক্লাস 11-এ, এগুলো জানতাম যে একটি কণা সরণের অভিমুখ, বেগের অভিমুখ, ত্বরণের অভিমুখ সব একই দিকে হয়। ফলে আমরা বলতে পারি যে একটা আহিত কণা যখন চুম্বক ক্ষেত্রে গতিশীল করা হয়েছে, তার বেগের অভিমুখ বা তার সরণের অভিমুখ একই দিকে হবে। যেদিকেই বেগের অভিমুখ সেদিকেই সরণের অভিমুখ। ফলে আমরা বলতে পারি, দেখো আবার আমরা কি জানি, আবার আমরা জানি কণার বেগ ও চুম্বক বল লম্বভাবে থাকে। চুম্বক বল সর্বদা লম্ব হয়। একটু আগেই জেনেছি যে চুম্বক বলের অভিমুখ সর্বদাই বেগের সঙ্গে লম্বভাবে থাকে। শুধু বেগের সঙ্গে নয়, ভি এর সঙ্গে যেমন থাকে, বি এর সঙ্গেও থাকে, চুম্বক ক্ষেত্রের সঙ্গে থাকে। আপাতত আমরা বলতে পারি যে চুম্বক বল সর্বদা বেগের সঙ্গে লম্বভাবে থাকছে। তাই বলছি, আবার আমরা জানি কি কণার বেগ ও চুম্বক বল সর্বদা লম্ব হয়। সুতরাং কি বলতে পারি, সুতরাং কণার সরণ ও চুম্বক বল সর্বদা লম্ব। চুম্বক বল সর্বদা লম্ব, তাই না? কেন? কারণটা কি? এই যে উপরেই লিখেছি, সরণের অভিমুখ আর বেগের অভিমুখ একই দিকে। ফলে বেগ বলের সঙ্গে লম্বভাবে আছে, মানে সরণ বলের সঙ্গে লম্বভাবে আছে। মানে একটি কণা, আহিত কণা যখন চুম্বক ক্ষেত্রে গতিশীল হচ্ছে, তার সরণের অভিমুখ আর তার উপর ক্রিয়াশীল চুম্বক বলের অভিমুখ পরস্পরের সঙ্গে লম্বভাবে হয়। ফলে চুম্বক বল দ্বারা কৃতকার্য কত হবে? চুম্বক বল দ্বারা কার্য দেখো কত হয়। চুম্বক বল দ্বারা কার্য DW যদি লিখি, ক্ষুদ্র পরিমাণ সরণের জন্য কৃতকার্য এফ ডট ডিএস, মানে এফ ডিএস কস 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। আর এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর সমান জানি এফ ডিএস কস থিটা, তাই কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে 0। মানে একটি কণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর চুম্বক বল ক্রিয়া করে, কিন্তু সেই চুম্বক বল দ্বারা কোনো কার্য হয় না। চুম্বক বল কোনো কার্য করে না। এটা খেয়াল করে দেখো, বুঝতে পারলে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। তাই বলতে পারি, যেহেতু চুম্বক বলটি কার্য করছে না, তাই আমরা বলতে পারি যে চুম্বক বল একটি কার্যহীন বল। বোঝা গেল? এটা প্রমাণ দেয় আমাদের। শুধু এইটুকুনি লিখতে হবে। আগে লিখতে হবে যে আমরা জানি এফ এর অভিমুখ ভি এর সঙ্গে লম্বভাবে থাকে, আর এই গল্পটা লিখে দিলে বল আর সরণ 90 ডিগ্রি হচ্ছে, এটা ব্যাখ্যাটা দিয়ে দিলে কৃতকার্য তো শূন্য হয়ে যাচ্ছে, তাই কার্যহীন বল। আর কার্যহীন বল হওয়ায় একটু খেয়াল করো, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে কি হয়। নিউটন বলেছিলেন যে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলেই বস্তুটি ত্বরণ অথবা মন্দন সহ গতিশীল হবে, তাই না? অর্থাৎ বস্তুটির বেগের পরিবর্তন ঘটবে। নিউটনের প্রথম গতিসূত্র থেকেই আমরা জানি, বল না প্রয়োগ করলে তো স্থির থাকবে অথবা সমবেগে গতিশীল হবে। আর বল প্রযুক্ত হলে কি হবে? সমবেগে গতিশীল থাকবে না, তখন হয় ত্বরণ বা মন্দন সৃষ্টি হবে। এখন একটি আধানকে চুম্বক ক্ষেত্রে যেই গতিশীল করব, কি হবে? একটি আধানকে চুম্বক ক্ষেত্রে গতিশীল করলে ওর উপর চুম্বক বল ক্রিয়া করে কতটা? এই যে এফ সমান কিউ ভিবি সাইন থিটা। আমরা কি বলতে পারি যে এই চুম্বক বল কণাটির বেগটাকে বাড়িয়ে বা কমিয়ে দেবে? কেন বলছি কারণটা? কারণ আমরা জানি নিউটনের গতিসূত্র থেকে যে বল প্রযুক্ত হলেই বেগের পরিবর্তন হবে। আর যেহেতু আয়তকণা চুম্বক ক্ষেত্রে গতিশীল করেছি, তার উপর আমরা আগে থেকেই দেখিয়ে দিয়েছি একটি চুম্বক বল ক্রিয়া করে। ফলে আমরা কি বলতে পারি এই চুম্বক বলটি আয়তকণার বেগের পরিবর্তন ঘটায়। দেখানো যাক যে বেগের পরিবর্তন ঘটাতে পারে কিনা। দেখো, এটাও প্রমাণ করতে দেয় কি, যে চুম্বক বল আয়তকণার বেগের পরিবর্তন করতে পারে কিনা। এবার আমরা শিখব কি, চুম্বক বল আয়তকণার বেগের পরিবর্তন করে বলে জিজ্ঞাসা ছিল, তাই না? দেখি করে কিনা।
কিন্তু আমাদের নিউটনের গতিসূত্র থেকে আমরা যা জানি সেই মতো যে হ্যাঁ চুম্বক বল বেগের পরিবর্তন করবে। বেগের পরিবর্তন হওয়া মানে কি, এখন যা বেগ ছিল পরে বেগ আলাদা কিছু হবে, মানে বেগের বৃদ্ধি বা হ্রাস হবে। আর বেগের বৃদ্ধি হ্রাস হওয়া মানে কি, গতিশক্তির পরিবর্তন হওয়া। ফলে আমরা বলতে পারি যে যেহেতু চুম্বক বল ক্রিয়া করছে তাই গতিশক্তির পরিবর্তন হচ্ছে। আমরা ধরে নিচ্ছি কি, ধরি চুম্বক বল বেগের পরিবর্তন করে। বেগের দেয় না, প্রশ্নটা দেয় দ্রুতির। আসলে বেগ আর দ্রুতির তফাৎ আছে একটু, তাই না? একটু নয়, অনেক। দ্রুতির পরিবর্তন করে আমরা ধরে নিচ্ছি। দ্রুতির পরিবর্তন করলে কি হবে, গতিশক্তির পরিবর্তন হবে। ফলে আমরা বলতে পারি দ্রুতির পরিবর্তন করলে প্রাথমিক দ্রুতি v1 আর অন্তিম দ্রুতি v2 হলে গতিশক্তির পরিবর্তন কত হবে। ফলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে, দেখো আমরা তো ধরে নিয়েছি যে দ্রুতির পরিবর্তন করে, গতিশক্তির পরিবর্তন হবে হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার। v2 v1টা কি, v2টা হলো অন্তিম দ্রুতি আর v1টা হচ্ছে প্রাথমিক দ্রুতি। আমরা ধরে নিচ্ছি বল প্রযুক্ত হয়েছে মানে ও দ্রুতি পরিবর্তিত হয়েছে, ধরে নিচ্ছি। আচ্ছা, গতিশক্তির পরিবর্তন হবে। আবার কার্যশক্তি উপপাদ্য থেকে আমরা জানি, ক্লাস 11 কার্যক্ষমতা শক্তি এই অধ্যায়ে জেনেছিলাম যে গতিশক্তির পরিবর্তন সমান বল কর্তৃক কৃত কার্য। মানে যে বলটি ওর গতিশক্তির পরিবর্তন ঘটাচ্ছে বা যে বলটি প্রযুক্ত হওয়ার জন্য বেগের পরিবর্তন হচ্ছে, সেই বল কর্তৃক কৃতকার্যের মান যা হবে গতিশক্তির পরিবর্তনও তাই হবে, আমরা প্রমাণ করেছিলাম। ফলে আমরা কি বলতে পারি, দেখো কার্যশক্তি উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, গতিশক্তির পরিবর্তন সমান কি চুম্বক বল কর্তৃক কৃতকার্য। কেন, এখানে যেহেতু আমরা ধরে নিচ্ছি চুম্বক বলটাই ওর গতিশক্তির পরিবর্তন ঘটিয়েছে বা ওর দ্রুতির পরিবর্তন ঘটিয়েছে, চুম্বক বল কর্তৃক কৃতকার্য। ফলে আমরা কি বলতে পারি, দেখো হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার সমান কত, 0। কেন, কারণ চুম্বক বল কর্তৃক কৃতকার্য কত হয়, চুম্বক বল কর্তৃক কৃতকার্য 0 হয়। আমরা একটু আগেই প্রমাণ করেছি চুম্বক বল কার্যহীন বল, তাই 0 বসিয়ে দিলাম। ফলে এটা সরল করলে দেখো কি আসছে, হাফ m v2 স্কোয়ার সমান হাফ m v1 স্কোয়ার, মানে v2 সমান v1 চলে আসে। অর্থাৎ কি, আমরা ধরে নিলাম বেগের দ্রুতির পরিবর্তন হলো, কিন্তু দেখালাম v2 এর মান যা v1 এর মান তাই। ফলে বলতে পারি যে একটা আহিতকণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর চুম্বক বল ক্রিয়া করলেও দ্রুতির কোনো পরিবর্তন হয় না, প্রাথমিক দ্রুতি আর অন্তিম দ্রুতি যেহেতু একই হয়ে গেল। কিন্তু যেন দ্রুতির পরিবর্তন না হতে পারে, বেগের পরিবর্তন অবশ্যই হবে। কেন, বেগ মানে কি তার মান এবং দিক দুটোই থাকে, আর দ্রুতি মানে কি শুধুমাত্র মান থাকে। ফলে বল প্রযুক্ত হয়েছে মানে নিউটনের সূত্র অনুসারে বল প্রযুক্ত হয়েছে মানে তার বেগের পরিবর্তন অবশ্যই হবে। কি হয়, আসলে একটা আধানকে চুম্বক ক্ষেত্রে তুমি গতিশীল করে দিলে, তো ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলে, কোনো একটি দিকে উত্তর দিকে গতিশীল করলে বা সোজা তোমাদের দিকে গতিশীল করলাম, ওর বেগের মানটা ওই 20 মিটার পার সেকেন্ড সবসময় একই থাকবে, এই যে স্পিড একই থাকে, কিন্তু অভিমুখটা পাল্টে যায়, অভিমুখটা অবশ্যই করে পাল্টাবে। আর অভিমুখ পাল্টানো মানেই কি হচ্ছে, বেগ পাল্টানো। তবেই তো নিউটনের সূত্রটা সঠিক হবে, কারণ নিউটন বলেছিলেন বল প্রযুক্ত হচ্ছে মানে বেগের পরিবর্তন হতেই হবে। আসলে এক্ষেত্রে কি হয়, বেগের মান পাল্টায় না, দিক পাল্টায়। এটা যেন মাথায় থাকে যে চুম্বক বল আহিত কণার বেগের মান পরিবর্তন করতে পারে না, কি করে, বেগের দিক পরিবর্তন করে। আমরা এটা মানটা যে অপরিবর্তিত থাকে সেটা দেখালাম, আর দিক পাল্টে যায় কি করে নিশ্চিত হলাম, নিউটনের গতিসূত্র থেকে। কারণ বল প্রযুক্ত হয়েছে মানে অবশ্যই করে বেগ পরিবর্তিত হবেই, আর মানটা যেহেতু এক থাকছে তাহলে পরিবর্তিত হতে গেলে আর কে একমাত্র থাকছে, দিক। তাই বলছি যে চুম্বক বল কি দাঁড়ালো বিষয়টি, এখানে একটু লিখে দিই, চুম্বক বল বেগের
মান পরিবর্তন করতে না পারলেও কারণ চুম্বক বল কার্যহীন বল হওয়ায় বেগের মান পরিবর্তন করতে পারছে না পারলে ও দিক পরিবর্তন করে, ফলে বেগ পরিবর্তিত হয়। তোমাদের যদি প্রশ্ন দেয় চুম্বক বল কি বেগের পরিবর্তন ঘটাতে পারে, বলবা হ্যাঁ বেগের পরিবর্তন ঘটায়, কারণ মানটা হয়তো একই আছে কিন্তু দিক পাল্টে দিতে পারে। যদি বলে দ্রুতির পরিবর্তন ঘটায়, বলবো না। এই যে আমি প্রথমে প্রশ্নে বেগ লিখেছিলাম ভুল করে, তারপরে কেটে আবার দ্রুতি লিখলাম ওই কারণে। এই হলো আহিত কণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর বল, সেই বল থেকে কয়েকটি ধারণা আমরা পেলাম। পরের ক্লাসে আমরা এই আহিত কণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার গতিপথ কেমন হয় সেই সম্পর্কে জানবো। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।